স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা প্রতিরোধে রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতাল সহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়। অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজ টিকাদান বন্ধ করে দেওয়া হয়। এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন 15,21,000 মানুষ দ্বিতীয় ডোজ পাননি। রোববার জানানো হয় 2 আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং 7 আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। টিকা নেওয়ার পরও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের শারীরিক জটিলতা এবং ঝুঁকির মাত্রা কম থাকে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায়। এবার বাংলাদেশেও এক সমীক্ষায় একই ধরনের ফল মিলেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR বলেছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তির হার এবং মৃত্যু ঝুঁকি টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় কম দেখা গেছে। সে কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অবশ্যই 2 ডোজ টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন IEDCR এর গবেষকরা। তারা বলছেন, টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতির পাশাপাশি তাদের রোগের গতিবিধি পর্যালোচনা করা হয়েছে এই গবেষণায়। IEDCR বলছে, টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় ভুগছেন 11%, আর 2 ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে এই হার ছিল 4%। যারা 2 ডোজ টিকা নিয়েও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের 7%কে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আর যারা টিকা নেননি তাদের 23%কে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনেও ঢাকায় আসছে মানুষ, তবে গেল 2 দিনের মধ্যে সেই চাপ ছিল কিছুটা কম। সকাল থেকে রাজধানীর প্রবেশ পথগুলোয় দেখা যায় দলে দলে পায়ে হেঁটে রাজধানীতে প্রবেশ করছে মানুষ। গণপরিবহন নেই, তবে ছোট পরিবহন, বিশেষ করে প্রাইভেট কারের আধিক্য রয়েছে। অনেকে ট্রাকে করেও ফিরছেন। এদিন ঘাটেও যানজটের চাপ ছিল কম। যাত্রীরা জানান কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে আসতে হচ্ছে তাদের, তবে রাজধানীর মোড়ে মোড়ে যানবাহনের জট চোখে পড়ার মতো ছিল। সকালে যারা অফিসমুখী হয়েছেন তাদের অনেককে যানজটে পড়তে হয়েছে। কঠোর লকডাউন এখন কেবলমাত্র নামে, নেই কঠোর স্বাস্থ্যবিধিও। যাতায়াত করার জন্য অন্তত পক্ষে গাড়িটা ছেড়ে দেওয়া হোক। এই যে আজকে আমার কুমিল্লা মৃত্যু পথযাত্রী আমার এক নাতনি, সেখানে আমি যেতে পারতেছি না। হেমায়তপুর থেকে এখানে পুরোটা রাস্তা হেঁটে হেঁটে আসা লাগছে, কোনো গাড়ি নেই। চাকরি যেতে হবে, এই কারণে আসা। আর অপেক্ষা করা যাচ্ছে না, অলরেডি 2 দিন অফিস মিস হয়ে গেছে। পুরো রাস্তাতে হাইটে আসছে, কোনো গাড়ি পাইতেছি না। আর 10 নম্বর যাবো ডাক্তারের কাছে, তাও গাড়ি পাচ্ছি না। 200 টাকা ভাড়া চাচ্ছে। ঢাকামুখী মানুষের অবস্থা এবং কঠোর লকডাউনের সর্বশেষ কি অবস্থা সড়কে, তার বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নাজমুল হুদার কাছে। নাজমুল, ঢাকার প্রবেশ পথগুলোর অবস্থা কেমন দেখছেন? যেহেতু বৃষ্টি, সেই সাথে কঠোর লকডাউনের এমন একটা দোলাচল অবস্থা রয়েছে, তো সার্বিক অবস্থা কি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি গাবতলীতে কিন্তু এখন দেখছেন যে হাজারো মানুষ কিন্তু যেহেতু এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা দেখছেন যে আসতেছে, এবং সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা আমিন বাজারে তাদেরকে নামিয়ে দিচ্ছে, এবং তারপরে কিন্তু সেখান থেকে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে করোনার মধ্যে তারা যেহেতু তাদেরকে ঢাকায় আসতে হবে, এবং বিভিন্ন যে
কলকারখানা আছে সেগুলো খুলে দেওয়া হয়েছে, যার কারণে তাদেরকে সেই যোগদান করার জন্য এবং ঢাকার বাইরে থেকে তাদেরকে আসতে হচ্ছে। এবং সেখানে কিন্তু লোকজন আপনি দেখছেন যে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আসছে, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে যার কারণে অনেকেই হয়তো আসতেছে অথচ দাঁড়িয়ে রয়েছে, অথবা সেখানে কিন্তু আপনি বৃষ্টির মধ্যে জীবনের যে ঝুঁকি নিয়ে তারা কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। কারণ হচ্ছে যে কলকারখানা খুলে দিয়েছে এবং করোনার মধ্যে পুলিশের যে চেকপোস্ট, সেই চেকপোস্টে কিন্তু ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু আসলে ঢুকতে পারছে না ঢাকার মধ্যে, এবং গণপরিবহন কিন্তু একদম বন্ধ। সেই গণপরিবহনের যেহেতু অনেকেই কিন্তু অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় রুগী রয়েছে, তারা আসলে যেহেতু একদিনের জন্য হয়তো হাফ বেলা ছেড়েছিল, তারপরে কিন্তু তারা ভোগান্তির মধ্যেই কিন্তু তাদেরকে ভেঙে ভেঙে পায়ে হেঁটে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এবং সেই মানুষগুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে ব্যাগ কাঁধে কারো ব্যাগ হাতে নিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে ঢাকায়। এবং তারা কিন্তু আসলে মূলত যেই সব কার্যক্রম বা কাজকর্ম রয়েছে, যে দিন খেটে খাওয়া মানুষ, এবং তারাও কিন্তু আসলে দিন মজুর যারা কাজ করে, তারাও কিন্তু এই করোনা লকডাউনের মধ্যে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। যেহেতু বড় একটা ঈদের পরে কিন্তু যে লকডাউন দিয়েছিল 14 দিনের, সেই 14 দিনের লকডাউন কিন্তু আজকে হয়তো আরও 3 দিন বাকি আছে। সেই 3 দিন পরে কিন্তু যেহেতু এই সেখানে কিন্তু আপনি দেখছেন যে ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মহিলারা আসলে দেখছেন যে তারা বাড়ির থেকে কিন্তু আপনার তাদেরকে আসতে হচ্ছে, এবং তারা আসলে যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু আসলে তারা আসতেছে। এবং অনেকেই কিন্তু আবার পণ্যবাহী ট্রাকে, অর্থাৎ পশুর যে ট্রাক ছিল সেই পশুর ট্রাকেও কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে তারা কিন্তু মূলত জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি নিয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এরই মধ্যে কিন্তু আসলে দেখছেন যে অনেকেই কিন্তু তারা যেহেতু বিভিন্ন কারখানা, যে সব কারখানায় তারা কাজ করতো, সেসব কারখানা কিন্তু খুলে দিয়েছে, যার কারণে সেই সব মানুষ এবং তারা কিন্তু আসলে কাজে যোগদান করার জন্য মূলত ঢাকায় আসছে। এবং ঢাকায় কিন্তু আপনি দেখেন যে মূলত তারা বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে আপনি দেখছেন যে তারা কিন্তু আসলে তাদের বিভিন্ন জায়গা থেকে যে সব জায়গায় তারা গিয়েছিলেন, বাড়িতে গিয়েছিলেন, সেই ঈদ শেষ করে তারা কিন্তু এখন ঢাকায় পেয়েছে। এই ছিল আমার কাছে গাবতলীর সর্বশেষ খবর। চলে যাচ্ছে আমার আর এক সহকর্মী রয়েছে, হাবিবের কাছে যাচ্ছি। হাবিব, ধন্যবাদ নাজমুল। আপনি এতক্ষণ জানাচ্ছিলেন রাজধানীর প্রবেশ পথের খবর। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নতুন বাজার এলাকায়। এটি কিছুক্ষণ আগে এই এলাকায় বেশ ভারী বর্ষণ হয়েছে, আর বৃষ্টি থামার পরই কিন্তু দেখছেন যে সড়ক প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে। যদিও গণপরিবহন নেই, তারপরেও আপনি দেখছেন যে গাড়ির চাপ পর্যাপ্ত রয়েছে এই সড়কটিতে। কোথাও কোথাও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে, সেটি আবার কিছুক্ষণ পরেই সচল হচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়েই আপনি দেখছেন যে বেশিরভাগই কিন্তু প্রাইভেট কার, রিক্সা এবং মোটরসাইকেল, এই 3 ধরনের যানবাহন এখন সড়কে রয়েছে। সিএনজি বা অন্য কোনো গণপরিবহন চলছে না, যার ফলে লকডাউন কঠোর হলেও কিন্তু মানুষের যে কর্মব্যস্ততা সেটি অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। কারণ আপনি জানেন যে গত 2 দিন আগেই কিন্তু গার্মেন্টস শিল্প খুলে দেওয়াতে কিন্তু মানুষের চাপ কিছুটা বেড়েছে। সড়ক সহ বিভিন্ন মানে কর্মসংস্থানগুলো বা কর্মক্ষেত্রগুলো সচল হয়েছে, এতে করে মানুষের যাতায়াতও বেড়েছে। তবে একটি বিষয় আমার কাছে, আমি রাজধানীর বেশিরভাগ এলাকায় আজকে ঘুরেছি, তো একটি বিষয় আমার কাছে সবচেয়ে লক্ষণীয় বা একটি বিষয় মানবেতর মনে হয়েছে, সেটি হচ্ছে যে একেবারেই যারা অসুস্থতা কিংবা দূরে কোনো পরিবার পরিজন মারা যাচ্ছে কিংবা অসুস্থতার কারণে দূরে যেতে হচ্ছে, তারাই পড়ছেন সবচেয়ে বিড়ম্বনায়। তাদের জন্য কিন্তু কোনো ধরনের গণপরিবহন নেই, তাদের বাড়তি ভাড়া দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিতে হচ্ছে। এই যে সমস্যা, এটি কিন্তু এর কোনো সমাধান সরকারের পক্ষ থেকেও করা হয়নি কিংবা সংশ্লিষ্ট সড়ক পরিবহনের পক্ষ থেকেও কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি। তো সব মিলিয়ে মানুষের ভোগান্তি রয়েছে, মানুষের ব্যস্ততাও বেড়েছে। গত লকডাউনের চেয়ে এখন মানুষের ব্যস্ততা বেড়েছে রাজধানীতে। অফিস সহ বিভিন্ন কলকারখানা খোলাতে মানুষের চাপও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে বলতে হবে যে কঠোর লকডাউন হলেও রাজধানীতে কর্মব্যস্ততা সব মিলিয়ে বেড়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর সার্বিক খবর।
ফিরছি স্টুডিওতে। আফরিন। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী নাজমুল হুদা এবং হাবিবুল ইসলাম জানাচ্ছিলেন শহরের বর্তমান চিত্র, এবং একে তো বৃষ্টি, তারপর সড়কে গণপরিবহনের অভাব সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণে। দু এক জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমলেও বেশিরভাগ জেলায় আক্রান্ত ও মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলাতে প্রাণ হারিয়েছেন 135 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে করোনা ও উপসর্গে 15 জনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড 4 হাসপাতালে 7 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ হারিয়েছেন 23 জন। এছাড়া কুষ্টিয়ায় 9, রংপুরে 7, চট্টগ্রামে 11, সাতক্ষীরায় 5, শেরপুরে 3, পটুয়াখালীতে 3, ঝিনাইদহে 3, বগুড়ায় 26 ও বরিশালে 23 জন মারা গেছেন। মৃত্যুর হার কমলেও হাসপাতালে কমেনি রোগীর চাপ। এ কারণে কোনো কোনো হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট দেখা দিয়েছে। করোনাভাইরাস মহামারী শুরুর পর শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় সদ্য শেষ হওয়া জুলাই মাসেই বাংলাদেশ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছে। 16 মাসের মধ্যে এ মাসে যত মানুষের কোভিড-19 শনাক্ত হয়েছে তা মোট আক্রান্তের 1/4 বেশি এবং মৃত্যুর সংখ্যা মোট মৃত্যুর 1/3 বেশি। জুলাইয়ে 3,36,226 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্য থেকে 6,182 জনের মৃত্যু হয়েছে, যেখানে 31 জুলাই পর্যন্ত দেশে করোনা ভাইরাসে রোগী শনাক্ত হয়েছে মোট 12,49,484 জন এবং সেই রোগে মারা গেছেন মোট 20,685 জন। মোট আক্রান্তের 26.91% এবং মোট মৃত্যুর 29.87% ছিল গেল জুলাই মাসে। সবচেয়ে কম সংখ্যক রোগী ছিল ফেব্রুয়ারিতে 1077 জন। রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের 2000 কোটি টাকার প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের মতো সুবিধা দেওয়ার কথা বলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এবার সীমিত পরিসরে হবে জাতিসংঘ সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। টাকাটা হয় বাংলাদেশের নামে, যে টাকাটা আসে আমরা এটা চেহারা দেখি না। এইটা খরচ করে আপনার ইন্টারন্যাশনাল এজেন্সি, UNHCR এরা সবাই এবং বিভিন্ন দেশ বাংলাদেশের নামে টাকা পাঠায়, কিন্তু এইগুলো অ্যালোকেট করে রোহিঙ্গাদের। এবং এই এজেন্সিগুলো কিভাবে টাকা পয়সা খরচ করে তারও কিন্তু এই হিসাব আমরা পাই না। বাট আমরা আউটরাইট বলছি যে এগুলো নট অ্যাপ্লিকেবল টু দি রোহিঙ্গা ডিসপ্লেসড পিপল। আমরা নাকচ করার পরে এখন ওদের সাথে একটা সমঝোতা হচ্ছে এবং যেগুলো আমরা অপছন্দ করি সেগুলো বাদ দিয়ে আমরা একটা এগ্রিমেন্টের ব্যবস্থা করছি। রাজধানীতে বিপুল মাদকদ্রব্য সহ আটক হলেন ফারিয়া মাহমুদ পিয়াসা ও মৌ আক্তার নামে 2 মডেল। পুলিশ বলছে তারা রাতের রানী বলেই সুপরিচিত। বিত্তবান পরিবারের সন্তানদের মদ, ইয়াবা, সীসা সহ নানা মাদক সরবরাহ করত। বিভিন্ন সময় গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলও করত বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন সজল দাস। রাজধানীর বাড়িধারা 9 নম্বর রোডের 3 নম্বর বাসায় রোববার রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় বিদেশি মদ ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। এ সময় মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকেও উদ্ধার করা হয় বিপুল মাদক। সেখান থেকে আটক করা হয় মডেল মৌ আক্তারকে। ওনারা 4 ঘন্টা এখানে অভিযান চালাচ্ছে, কিছুই পায়নি, ওনারা বাইরে থেকে নিয়ে আসছে। আটক 2 জন একই চক্রের সদস্য উল্লেখ করে পুলিশ জানায়, বিত্তবান পরিবারের সন্তানদের মাদক সরবরাহ আর ব্ল্যাকমেইল করাই ছিল এই চক্রের কাজ। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাড়িধারা একটি বাসায় এবং মোহাম্মদপুরে একটি বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। বাড়িধারার বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মৌ। তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসে। সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের
ভয়ঙ্কর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের এরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আরও তথ্য পেতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকা কার্যক্রম চলতে থাকবে, অন্যদিকে ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। পরিমাণ ভ্যাকসিন মজুদ রয়েছে। গণমাধ্যমে আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে ভ্যাকসিন আসছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশে এসে পৌঁছবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী একদিকে টিকাদান কার্যক্রম চলতে থাকবে, পাশাপাশি ভ্যাকসিন আসাও অব্যাহত থাকবে। কেবল লকডাউন দিয়ে করোনা মোকাবেলা সম্ভব নয়, সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার মিরপুরে ত্রাণ বিতরণ শেষে তিনি একথা বলেন। সংক্রমণ রোধ করতে হলে আপনাকে ভ্যাকসিন দিতে হবে, শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করতে হবে, আপনাকে মাস্ক পরতে হবে এবং আপনার হাত পরিষ্কার রাখতে হবে, যাতে আপনার নাকে বা চোখে বা মুখে এই হাতটা কোনো ভাইরাস আপনার শরীরের মধ্যে না যেতে পারে হাত দিয়ে। এর বাইরে কোনো বিকল্প নেই। আমাদের টিকাও মজুদ আছে এবং টিকা দেওয়ার মতো সেই সক্ষমতা আমাদের গ্রামে গঞ্জে আছে। প্রত্যেকটা ইউনিয়নের 5,000 করে আমাদের টিকার আওতায় নিয়ে আসা হবে এই আগামী এক সপ্তাহের মধ্যে। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতির। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে শোকাবহ আগস্ট। একসময় বাংলাদেশ নিয়ে কটাক্ষ করতেন বিদেশিরা। আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির যে বীজ রোপণ করেছিলেন তা এখন বিশ্বের বিস্ময়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাত্র 3 অর্থবছর, অথচ এই সময়েই মাথাপিছু আয় ও বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির ভাবনা ও বিশ্বের বাংলাদেশে অগ্রযাত্রার কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মানুষকে দাবা রাখতে পারবো না। অদম্য বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। 50 বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ এখনো চিরভাস্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণেই লেখা হয় 56,000 বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও। যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন বিপর্যস্ত আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র 3 বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় 1970-71 সালের $85 থেকে উঠে আসে $271। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, 1970-71 অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধি বিস্ময়করভাবে তা 1974-75 সালে ছাড়িয়ে যায় 7%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে 20%। কৃষকদের জন্য নেন যুগান্তকারী সব সিদ্ধান্ত, যেখানে জমির খাজনা মওকুফ, মালিকানার সর্বোচ্চ সিলিং নির্ধারণ সহ উৎপাদন বাড়াতে কৃষিবান্ধব নীতি সহায়তার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। তিনি 1 লক্ষ সার্টিফিকেট মামলা কৃষকদের উপর থেকে তুলে নিয়েছিলেন এবং একই সঙ্গে আধুনিক বীজ এবং সেচের ব্যবস্থা করেছিলেন, বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করেছিলেন।
বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে অদম্য বাংলাদেশ। শত প্রতিকূলতা আর বাধা মোকাবেলা করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। তাই 1971-72 সালের মাত্র $900 কোটি অর্থনীতি এখন ছাড়িয়েছে $33,000 কোটি। দারিদ্র নির্মূলে বড় সাফল্য তো আছেই, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশে গিয়েছে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয় আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি আজ কেবলই বিস্ময় ছড়ায়। পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে রচিত হয় উন্নয়ন যাত্রা, অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সম্প্রতি নারায়ণগঞ্জে আটক আব্দুল্লাহ আল মামুনের 2 সহযোগী 2 জঙ্গিকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। এ সময় বিপুল পরিমাণ আইডি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান জানান, অভিযানে শফিকুর রহমান ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও খালিদ হাসান ভূঁইয়াকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। গেল 16 মে সাইনবোর্ড সিদ্ধিরগঞ্জে বোমা রেখেছিল তারা। সিটিটিসি প্রধান জানান, অনলাইনে সম্প্রতি জঙ্গিদের কার্যক্রম বেড়েছে। তৎপরতা অনলাইনে কিছুটা বাড়লেও আমরা বলবো যে তাদের তৎপরতা বাড়ে নাই, কার্যক্রম বাড়ে নাই। হয়তো তারা অনলাইনে একটু অ্যাক্টিভ, বাট আমরা আমাদেরও তৎপরতার কারণে তারা কোনো ঘটনার পূর্বে আমরা তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হই। করোনাকালে বসে নেই জঙ্গিরা, বরং চলছে অনলাইনে সদস্য সংগ্রহ। গোয়েন্দা তথ্য বলছে, জঙ্গিদের আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা আছে। তারা বিভিন্ন অ্যাপে চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। তবে সামনে আসার মতো শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাদের কঠোর সাইবার পেট্রোলিংয়ের কারণে চূড়ান্ত পরিকল্পনার আগেই ধরা পড়ে যাচ্ছেন তারা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আরো খবর থাকছে পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। বিশ্বজুড়ে করোনায় 24 ঘন্টায় নতুন করে 4,64,000 মানুষ সংক্রমিত হয়েছেন। প্রাণ গেছে 7,329 জনের। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ দাঁড়িয়েছে 19,89,00,000-এ। 42,39,000-এ গড়িয়েছে মোট প্রাণহানি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। একদিনে দেশটিতে মারা গেছেন 1,604 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 30,000-এর বেশি। ইউরোপে সম্প্রতি সরবরাহ চুক্তিতে ফাইজার ও মডার্না তাদের করোনা ভাইরাসের টিকার দাম বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রে নষ্ট হচ্ছে কোভিড টিকা। তবে 3 কোটির বেশি মানুষকে করোনার বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আগামী সেপ্টেম্বরের শুরুতে দেশটিতে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি সহ 33 দেশে চালু হলো কোভিড পাসপোর্ট। পর্যটকদের জন্য এই পাসপোর্ট অপরিহার্য হয়ে উঠেছে। সাধারণত মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে এই পাসপোর্টের অ্যাক্সেস দেওয়া হয়, তবে কিছু ক্ষেত্রে কাগজে পাসপোর্টও আছে। করোনার ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেটকেই বলা হচ্ছে কোভিড পাসপোর্ট। এই মুহূর্তে উচ্চ ঝুঁকিতে থাকা বিশ্বের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যেতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশে ভ্যাকসিনের প্রমাণ দিতে হচ্ছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের জরুরি অবস্থা আগামী 2023 সালের আগস্ট মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আর দেশটির সামরিক শাসক মিন অং হ্লিং
নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপরই জান্তা নেতারা 1 বছরের জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা করে 2 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোববার 2023 সালের আগস্টের কথা বলে জান্তা নেতা এই সময়সীমা 6 মাস বাড়ালেন। বর্তমান জান্তা সরকার বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতেও রাজি আছেন মিন অং। ভবিষ্যৎ ভাষণে মিন অং ফ্লাইং মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন, তবে কখন এই পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলার জন্য ইরানকেই দায়ী করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির বিশ্বাস এই হামলার নেপথ্যে রয়েছে ইরান। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এর পাল্টা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বৃহস্পতিবার ওমান উপকূলে হামলার শিকার হয় ইসরায়েলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাঙ্কার। হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ান নাগরিকের মৃত্যু হয়। হামলার জন্য ইরানকে দায়ী করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। ইসরায়েল ও ইরানের পরিচালিত জাহাজে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। টানা 3 দিন বন্ধ থাকার পর সোমবার খুলেছে ব্যাংক। সকাল 10টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর 2:30টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে 1 আগস্ট ব্যাংক বন্ধ থাকে। তার সঙ্গে সাপ্তাহিক ছুটির শুক্র ও শনিবার যোগ করে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল একটানা 3 দিন। এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে এখন ঢাকায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। এই সিরিজের জন্য রোববার দিবাগত রাতে 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজে নতুন কাউকে স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল না নির্বাচকদের। এতে করে বাদ পড়তে হয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে। এজন্য নতুন করে দল ঘোষণার প্রয়োজন না থাকলেও বাদ ছিল আনুষ্ঠানিকতার। 5 ম্যাচ বঙ্গবন্ধু টি20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর শুরু হবে সন্ধ্যা 6টায়। দিনের সংবাদ ছিল এখনকার মতো পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।